আজকে আমরা ফিজিক্স ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সেমিকন্ডাক্টর। তড়িৎ পরিবহন ক্ষমতা অনুযায়ী আমরা জানি যে পদার্থকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে কন্ডাক্টর, একটাকে আমরা বলি হচ্ছে ইনসুলেটর, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে সেমিকন্ডাক্টর। কন্ডাক্টর বলতে আমরা কি বুঝি না, যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ সহজেই পরিবহন করতে পারে তাদের আমরা বলি হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটাকে কে ফ্লো করে নিয়ে যায় না, ফ্রি ইলেকট্রন গুলো প্রধান আধান বাহক হিসেবে কাজ করে। ইনসুলেটর বলতে আমরা কি বুঝি, কন্ডাক্টর যেমন কি তামা হতে পারে, বিভিন্ন ধাতু, তামা, তারপর হচ্ছে তোমার রূপো, এগুলো হচ্ছে কন্ডাক্টর। ইনসুলেটর বলতে আমরা কি বুঝবো না, যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না তাদের আমরা কি বলি, কুপরিবাহী পদার্থ। কেন না, এর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না, তাই জন্য এগুলো তড়িৎ পরিবহন করে না। যেমন যেমন হচ্ছে তোমার কাঠ হতে পারে, গ্লাস হতে পারে, সিরামিক হতে পারে প্রভৃতি। সেমিকন্ডাক্টর বলতে আমরা কি বুঝবো, যে যে পদার্থগুলো কখনো কখনো তড়িৎটাকে পরিবহন করে, মানে সে কোনো কোনো ক্ষেত্রে তড়িৎ পরিবহন করতে পারে। সেমি কন্ডাক্টর, সেম লাইক কন্ডাক্টর, ঠিক আছে। তো এদের আমরা বলি হচ্ছে অর্ধ পরিবাহী, যেমন জার্মেনিয়াম। এবার তাহলে আমরা সেমিকন্ডাক্টরের ডেফিনেশন কি বলতে পারি, আ সাবস্টেন্স উইথ ইলেকট্রিক্যাল প্রপার্টিজ intermediate between a good conductor and a bad insulator. একটা পদার্থ যার ইলেকট্রিক্যাল প্রপার্টি গুলো গুড কন্ডাক্টর মানে সুপরিবাহী এবং কুপরিবাহীর মধ্যবর্তী, অর্থাৎ সে কিনা কন্ডাক্টরের মতো অত ভালো তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু আবার ইনসুলেটরের মতো যে একদমই তড়িৎ পরিবহন করে না সেরকমও নয়। তো এই সেমিকন্ডাক্টর আমাদের পড়ার কেন প্রয়োজন হলো, বা কোন কোন ক্ষেত্রে আমরা সেমিকন্ডাক্টরের ইউজ করে থাকি। নর্মাল ক্ষেত্রে যে মডার্ন ইলেকট্রনিক গেজেট, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, এগুলোর ক্ষেত্রে সেমিকন্ডাক্টর ইউজ হয়ে থাকে। এবার প্রশ্ন হলো যে আমার তো উদ্দেশ্য হচ্ছে যে যন্ত্রগুলোর মধ্যে দিয়ে ভালো তড়িৎ পরিবহন করানো, তাহলে আমার তো কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টর থাকতে আমি যে সব মানে কিছু কিছু স্পেশাল কন্ডিশনে তড়িৎ পরিবহন করে এরকম পদার্থকে আমরা কেন সিলেক্ট করছি যে এই সমস্ত গেজেট তৈরি করার ক্ষেত্রে। সেমিকন্ডাক্টরের কিছু অ্যাডভান্টেজেস আছে, যেমন যেমন হচ্ছে সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটিটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আমাদের যেরকম তড়িৎ পরিবহন দরকার, তড়িৎ প্রবাহমাত্রা দরকার, সেই অনুযায়ী আমরা তার কন্ডাক্টিভিটিটাকে কন্ট্রোল করতে পারি। কন্ডাক্টরের ক্ষেত্রে যত সময় যায় তত কি হয়, তাপ উৎপন্ন হয় বা রেজিস্ট্যান্সটা বাড়তে থাকে। রেজিস্ট্যান্স যত বাড়ে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার তড়িৎ প্রবাহ মাত্রাটা কমতে থাকে। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, যত সময় যেতে থাকে তত কিন্তু তার রোধটা কমতে থাকে, ফলে কারেন্ট ফ্লোটা খুব ভালো মতো হয়। এছাড়া কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, তার মেল্টিং পয়েন্টটা কম হয়, মানে উত্তপ্ত হলে সেটা গলে যেতে পারে, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেল্টিং পয়েন্টটা কন্ডাক্টরের থেকে অনেকটাই হাই হয়। তাহলে কি হলো, একটা যন্ত্রে আমি ধরো কন্ডাক্টর ইউজ করলাম, বা কিছুদিন পর সেটা পুড়ে গেল বা নষ্ট হয়ে গেল, সেটা নিশ্চয়ই আমাদের কাম্য নয়। তাহলে এমন একটা ইনস্ট্রুমেন্ট মানে এমন একটা জিনিস ব্যবহার করতে হবে যেটা লংজিভিটি দেবে, সেদিক থেকে সেমিকন্ডাক্টরকে ইউজ করা হতে থাকে। তো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়েও আমরা এই কন্ডাক্টর, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টরের ডিফারেন্সটা বুঝতে পারি। যে কোনো পদার্থের একটা অ্যাটম যদি আমি নিই, সেই অ্যাটমের কেন্দ্রে থাকে হচ্ছে নিউট্রন আর প্রোটন, আর ইলেকট্রনগুলি কি করে, ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়। ওই যে এক একটা কক্ষপথ, ওই এক একটা কক্ষপথ কিন্তু এক একটা এনার্জি লেভেল, এক একটা কক্ষপথে কিন্তু এনার্জি মান এক এক রকম, এটা তোমরা কিন্তু বোর্ডে পড়ে এসেছো।
তো বোস থিওরিতে আমরা এটা পড়েছি যে প্রত্যেকটা যত তুমি নিউক্লিয়াসের কাছে থাকবে তত এনার্জি কম, যত নিউক্লিয়াস থেকে দূরে যেতে থাকবে তত এনার্জিটা বাড়তে থাকবে। এবার সবচেয়ে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় সেই ইলেকট্রনগুলোকে যদি আমি এনার্জি দিতে পারি তাহলে কি হবে, এনার্জি পেলে ইলেকট্রন কি করে, যে নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে যায়, মানে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষপথ থেকে উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথে যায়। তাহলে একদম বাইরের কক্ষপথে যদি আমি ইলেকট্রন গুলোকে মানে যোজ্যতা ইলেকট্রন গুলোকে যদি আমি এক্সাইটেড করতে পারি তখন তারা কি করবে, তখন তারা ওই কক্ষপথটা ছেড়ে কোথায় চলে যায়, কন্ডাকশন ব্যান্ডে বা পরিবহন পটিতে। তাহলে যোজ্যতা পটি থেকে এই যে পরিবহন পটিতে যায়, এটা কন্ডাক্টরের ক্ষেত্রে একরকম ভাবে হয়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একরকম হয়, আর ইনসুলেটরের ক্ষেত্রে হয় না। এই যে ব্যালেন্স ব্যান্ড, যোজ্যতা পটি আর তোমার হচ্ছে পরিবহন পটি, এর মধ্যে যে গ্যাপ এটাকে বলে ব্যান্ড গ্যাপ। ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়, এই ব্যান্ড গ্যাপটা অনেকটা হয়, ফলে প্রচুর এনার্জি দরকার হয় ইলেকট্রনগুলোকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে যেতে। ফলে কি হয়, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, ফলে তড়িৎ পরিবহন হয় না। কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ উইথ ইচ আদার, ফলে কি হলো, ব্যান্ড গ্যাপ নেই, রিকোয়ার্ড এনার্জির পরিমাণ খুবই কম, ফলে ইজিলি ইলেকট্রনগুলো, ফ্রি ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, ফলে কন্ডাক্টর ইজিলি কারেন্টটাকে ফ্লো করে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা তোমার ইনসুলেটরের মতো অত বেশিও হয় না, আবার কন্ডাক্টরের মতো ওভারল্যাপও হয় না। ফলে কি হয়, যদি আমরা বাইরে থেকে সাফিসিয়েন্ট এনার্জি দিতে পারি তাহলে কিছু সংখ্যক ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। তখন কি হয়, তখন সেটা তড়িৎটাকে পরিবহন করায়। এবারে এই যে সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টরকে মেইনলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ অর্ধপরিবাহী, আর একটাকে বলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী কি, মানে যেটা একদম শুদ্ধ, আর অবিশুদ্ধ মানে কি, অবিশুদ্ধ মানে যখন শুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে বা বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে আমরা বাইরে থেকে কোনো অবিশুদ্ধি মেশাই তখন সেটাকে বলে অবিশুদ্ধ অর্ধপরিবাহী। যেমন ধরো তুমি সোনার দোকানে গয়না বানাতে দিলে, এবার স্বর্ণকার কি করে, ওই গয়নার মধ্যে কিছু খাদ মেশায়, এই যে খাদ এটাই কি, এটা হলো ভেজাল। সেরকম ভাবে যদি আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে কিছু ভেজাল মেশাতে পারি, মেশানোর যে পদ্ধতি সেই পদ্ধতিটাকে বলে হচ্ছে ডোপিং। ডোপিং করে যদি কিছু ইমপিউরিটিস আমি ওর মধ্যে মেশাতে পারি তাহলে আমরা পাই হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবার কেন এটার প্রয়োজন হয় না, ইনট্রিনসিক সেমিকন্ডাক্টর থেকে আমরা যতটা কারেন্ট পাই সেটা অনেক সময় সাফিসিয়েন্ট হয় না, ফলে ওই কন্ডাক্টিভিটিটা বাড়ানোর জন্য আমাদের অনেক সময় ওর মধ্যে বাইরে থেকে কিছু মৌল ওর মধ্যে আমাকে ডোপ করতে হয় বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী তৈরি করতে হয়। আচ্ছা, বিশুদ্ধ অর্ধপরিবাহীর উদাহরণ হলো সিলিকন, জার্মেনিয়াম। তোমরা একটু লক্ষ্য করে দেখো, দেখো সিলিকনেরও আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন আছে, 4টে। জার্মেনিয়ামেরও আউটার মোস্ট সেলে ইলেকট্রন হচ্ছে 4টে। যেগুলোর বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 3 বা 3-এর কম হয় তারা কি করতে যায়, তারা ইলেকট্রন বর্জন করতে চায়। আর যাদের আউটার সেলে ইলেকট্রন সংখ্যা 5 বা 5-এর বেশি হয় তারা কি করতে চায়, তারা ইলেকট্রন গ্রহণ করতে চায়। কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু 3 বা 5 কোনোটাই নয়, ঠিক তার মাঝের অবস্থান, অর্থাৎ তার আউটার সেলে 4টে করে ইলেকট্রন রয়েছে। এবার আমরা যে কোনো একটা নিয়ে আলোচনা করি, ধরো আমি সিলিকন নিয়ে আলোচনা করছি। সিলিকন একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী। সিলিকনের আমি ক্রিস্টাল স্ট্রাকচারটা দিয়েছি। ধরো এই হলো একটা সিলিকন অ্যাটম, এই সিলিকন অ্যাটমটা অন্য
চারটে সিলিকন অ্যাটমের সঙ্গে সংযুক্ত অবস্থায়, পাশেরটা আবার অন্য চারজনের সঙ্গে রয়েছে, এরকম ভাবে একটা ক্রিস্টাল স্ট্রাকচার আমি এখানে দিয়েছি। এই সিলিকনটা দেখো কি করেছে, ওর সংলগ্ন যে চারটে সিলিকন পরমাণু আছে তাদের বাইরের কক্ষে ইলেকট্রনগুলির সঙ্গে কি করেছে, সমযোজী বন্ধন গঠন করেছে। ফলে কি হয়েছে, ওই যে মাঝের যে এসআইটা আছে, অর্থাৎ যেটা নিয়ে আমরা কাজ করছিলাম, মাঝের এসআইটা, সেই মাঝের এসআইটার আউটার সেলে তার নিজের চারটে ইলেকট্রন এলো, আর যে চারটে এসআই এর সঙ্গে সে সংযুক্ত হয়েছে তার চারটে ইলেকট্রন, মোট তার বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন হলো, নাম্বার অফ ইলেকট্রন হলো 8টা। ফলে সেই ইলেকট্রনটা কি করলো, ফলে সেই এসআইটা কি করলো, তার অষ্টকটাকে পূর্ণ করলো, অর্থাৎ ওই পরমাণুটা স্থায়িত্ব লাভ করলো। এরকম ভাবে প্রত্যেকটা পরমাণু ইন্ডিভিজুয়াল স্থায়িত্ব লাভ করবে। ফলে 0°C উষ্ণতায় কি হবে, কেলাসের প্রত্যেকটি ইলেকট্রন প্রত্যেকের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে। ফলে কোনো ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোল কি আমি বলছি, অস্তিত্ব থাকবে না। ফলে সেটা আর কোনো তড়িৎ পরিবহন করবে না, তাহলে তখন সেটা অ্যাক্ট অ্যাজ এ ইনসুলেটর, অর্থাৎ অপরিবাহী কুপরিবাহী পদার্থের মতো আচরণ করবে। এইবার ধরো আমি উষ্ণতা বৃদ্ধি করলাম, উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, ইলেকট্রনের মধ্যে একটা কাইনেটিক, কিছু ইলেকট্রন একটু কাইনেটিক এনার্জি লাভ করবে। ফলে ইলেকট্রন গুলো কি করবে, কিছু সংখ্যক ইলেকট্রন ওই কোভ্যালেন্ট বন্ডটাকে ছেড়ে বেরিয়ে আসবে। দেখো এখানে আমি ছবিটা দিয়েছি, এই যে ইলেকট্রন গুলো কাইনেটিক এনার্জি লাভ করলে এই ইলেকট্রনটা ধরো ফ্রি হয়ে বেরিয়ে চলে গেল। এইবার যে ফ্রি হলো তার মানে কি হলো, তার মানে তোমার এই অংশে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হলো, মানে কি একটা শূন্যতা সৃষ্টি হলো, যেখানে কি শূন্যতা, ইলেকট্রন ডেফিসিয়েন্সি সৃষ্টি হলো। এবার তখন কি হবে, তখন পাশের থেকে যে কোনো একটা ইলেকট্রন, সাপোজ ধরো এই ইলেকট্রনটা, সে এদিকে চলে এলো। ফলে এখানে কি হলো, এখানে একটা শূন্যতা সৃষ্টি হলো। এই যে শূন্যতা, অর্থাৎ যেখানে কোনো নেগেটিভ আধান নেই, তাহলে আমি কি বলতে পারি, সেখানে পজিটিভ আধান আছে। তাহলে এই যে শূন্যতা, এই শূন্যতাটাকেই বলে হচ্ছে হোল। আর এই যে ইলেকট্রন গুলো যেগুলো সমযোজী বন্ধন ছিন্ন করে বেরিয়ে এলো, এদের বলে হচ্ছে ফ্রি ইলেকট্রন। তাহলে এখন এই ফ্রি ইলেকট্রন আর হোল গুলোই আধানটাকে পরিবহন করার কাজ করে, অর্থাৎ সেমিকন্ডাক্টর অ্যাক্ট অ্যাজ এ কন্ডাক্টর। কখন করছে, যখন আমরা উষ্ণতাটাকে বৃদ্ধি করছি। কিন্তু এই পদ্ধতিতে কি হয়, এই পদ্ধতিতে তোমরা একটা জিনিস আরেকটু লক্ষ্য করো, দেখো এখানে ইলেকট্রনটা যেদিকে ফ্লো হয়, সাপোজ ধরো এখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে গেল, তার মানে এই ইলেকট্রনটা এদিকে এলো। এবার এইখান থেকেও ধরো একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে এখান থেকেও একটা ইলেকট্রন এখানে যাবে। এইভাবে কি হবে, ইলেকট্রনটা যেদিকে ফ্লো হয়, হোলগুলো দেখো এখান থেকে এখানে এলো নিচে। যদি আরো নিচের ক্রিস্টালে আমি পরমাণুতে যাই, তাহলে সেখানে দেখবো যে হোলটা আবার চেঞ্জ হচ্ছে। তার মানে কি, ফ্রি ইলেকট্রনের ডিরেকশন যেদিকে হচ্ছে, হোলের ডিরেকশনটা কিন্তু ঠিক তার অপোজিট ডিরেকশনে হচ্ছে। এবার এখান থেকে যে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আর নাম্বার অফ হোলস পাচ্ছি, সেটা কিন্তু সাফিসিয়েন্ট থাকে না। ফলে কি হয়, যতটা তড়িৎ পাওয়া আমাদের দরকার বা উদ্দেশ্য, আমরা ততটা কিন্তু পেয়ে উঠি না। তখন আমি কি বললাম, তখন আমি ওই ইনসেন্টিভ সেমিকন্ডাক্টরের মধ্যে আমি কিছু যোগ করি। এই ডোপিং করার পদ্ধতির উপর ডিপেন্ড করে এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। যদি আমরা ট্রাইভ্যালেন্স মৌল দিয়ে ডোপ করি, তখন যে সেমিকন্ডাক্টরটাকে পাই সেটাকে আমরা বলি পি টাইপ সেমিকন্ডাক্টর। আর যদি পেন্টাভ্যালেন্স মৌল দিয়ে ডোপ করি, তখন আমরা যে সেমিকন্ডাক্টরটা পাই সেটাকে আমরা বলি এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে অবিশুদ্ধ অর্ধপরিবাহীকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি।
একটা হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী আর একটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। এবারে আসি পি টাইপ অর্ধপরিবাহী। কি বললাম, পি টাইপ অর্ধপরিবাহীতে আমরা কি করব না ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে আমরা ওটাকে যোগ করব। আচ্ছা ধরো এখানে দেখো সিলিকন দেওয়া আছে, সিলিকনের 4টে অ্যাটম, তার মধ্যে আমি একটা অ্যালুমিনিয়াম অ্যাটম যোগ করলাম। অ্যালুমিনিয়ামের আউটার সেলে কটা ইলেকট্রন থাকে, নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে 3। তাহলে এই 3টে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন তার চারপাশে যে সিলিকন আছে সেই সিলিকনের 4টে ইলেকট্রনের সঙ্গে 3টে ইলেকট্রনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, কিন্তু একটা ইলেকট্রন, একটা সিলিকনের ইলেকট্রন সে কিন্তু কোভ্যালেন্ট বন্ড তৈরি করার জন্য আর ইলেকট্রন পাবে না। ফলে সেখানে কি হবে, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, বা সেখানে কোনো ঋণাত্মক আধান নেই। তাহলে সেখানে কি তৈরি হবে, সেখানে একটা হোল তৈরি হবে। বোঝা গেল? তাহলে দেখো এইখানে তোমার এই অ্যালুমিনিয়ামটা এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, তারা সিলিকনের সঙ্গে 3টে কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছে। আর এইখানে যে সিলিকনটা ছিল সে কিন্তু কোনো কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারলো না। কেন না এখানে কোনো ইলেকট্রন কিন্তু নেই। এখানে কি রয়েছে, এখানে তাহলে রয়েছে হচ্ছে হোল। এইভাবে যদি আমরা ইলেকট্রন ডোপ করি তাহলে আমরা অনেকগুলো হোল ক্রিয়েট করতে পারবো। তাহলে এই টাইপ অর্থাৎ কি এখানে তড়িৎটাকে কে বহন করে নিয়ে যাবে, হোলগুলো মেজরিটি ক্যারিয়ার হিসেবে কাজ করবে, তাই তো? তাহলে এই ধরনের সেমিকন্ডাক্টরকে বলে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। এবারে এসো এন টাইপ সেমিকন্ডাক্টর। এটাতে আমরা কি করি, পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপ করি। পেন্টাভ্যালেন্ট অ্যাটম ধরো এসবি, এসবির বাইরের কক্ষপথে কটা আছে, 5টা। সে তার আশেপাশে যে 4টে তোমার এসআই আছে, সিলিকন আছে, সেই সিলিকনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে, কিন্তু তার একটা ইলেকট্রন কিন্তু কোভ্যালেন্ট বন্ডটা তৈরি করতে পারলো না। 4জনের সঙ্গে তৈরি করলো কিন্তু একজন তোমার বন্ডিং তৈরি করতে পারলো না, কারণ 4টের জন্য 4টে ইলেকট্রন ফুল হয়ে গেল। তাহলে একটা ইলেকট্রন কি রয়ে গেল, ফ্রি হিসেবে রয়ে গেল, বা ফ্রি ইলেকট্রন রয়ে গেল। এই যে ফ্রি ইলেকট্রন, এরকম ভাবে যদি আমি অনেকগুলো ডোপ করি তাহলে আমি অনেক নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পাবো। এই যে ফ্রি ইলেকট্রন এগুলো এখানে কি করবে, এগুলো এখানে মেজরিটি ক্যারিয়ার হিসেবে কাজ করবে, অর্থাৎ মূল আধান বাহক হিসেবে কে কাজ করবে, এই ফ্রি ইলেকট্রন গুলো। এগুলোকে বলে হচ্ছে, এই টাইপের অর্ধপরিবাহীকে বলে হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা কি কি পার্থক্য দেখতে পারি, দেখো এখানে লিখেছি। এন টাইপ সেমিকন্ডাক্টরে ইম্পিউরিটি অফ সাম পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট মিক্সড করা হয়, লাইক অ্যাজ পি, এস, এসবি এক্সেট্রা। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে in this case the impurity of some trivalent element like boron, aluminium etc. is mixed. এবার কিভাবে ফর্ম হয় আমি সেটা দেখালাম। পেন্টাভ্যালেন্টে কি হয়, ফ্রি ইলেকট্রন হয়, আর ট্রাইভ্যালেন্টে কি হয়, ট্রাইভ্যালেন্টে হচ্ছে তোমার হোল ক্রিয়েট হয়। এন টাইপের ক্ষেত্রে in this case the impurity atom denotes one electron, hence these are known as donor type semiconductor। তাই তো, যে ইম্পিউরিটিটা আমি যোগ করেছিলাম সে একটা ইলেকট্রন কি করলো, দান করে দিল, যেটা ফ্রি ইলেকট্রন হয়ে গেল, সেই জন্য একে আমরা বলি হচ্ছে ডোনার টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপের ক্ষেত্রে কি, the impurity atom can accept one electron, hence these are known as acceptor type semiconductor। অর্থাৎ এটা হচ্ছে দাতা আর ওটা হচ্ছে গৃহীত। তাহলে এন টাইপ অ্যাক্ট অ্যাজ এ ডোনার, পি টাইপ অ্যাক্ট অ্যাজ এ অ্যাকসেপ্টর। দাতা হিসেবে কাজ করছে এন টাইপ, আর ওটা হচ্ছে গৃহীতা হিসেবে কাজ করছে। আচ্ছা, তারপর এন টাইপ সেমিকন্ডাক্টরে the electrons are majority current carriers and holes are minority current carriers। আমি বললাম ফ্রি ইলেকট্রনটাই ম্যাক্সিমাম থাকে, হোলের সংখ্যা তার তুলনায় অনেক কম হয়। তাহলে এখানে কি হলো, ইলেকট্রন গুলো মেজরিটি ক্যারিয়ারের কাজ করলো আর হোলস গুলো মাইনরিটি ক্যারিয়ারের কাজ করলো। পি টাইপের ক্ষেত্রে ঠিক তার উল্টো,
The holes are majority current carriers and the electrons are minority current carriers. কারণ ওখানে হোলস এর সংখ্যাটা অনেক বেশি হয়, সেই জন্য সেই হোলটা হচ্ছে মেজরিটি কারেন্ট ক্যারিয়ার হিসেবে কাজ করে। তারপরে দেখো এন টাইপের ক্ষেত্রে majority of negative particles and hence are known as n-type semiconductor. যেহেতু মেজরিটিটা কি নেগেটিভ পার্টিকেল, সেই জন্য নেগেটিভ n, সেই জন্য n-type semiconductor। আর p টাইপের ক্ষেত্রে কি majority of positive particles and hence are known as p-type semiconductor। যেহেতু ওখানে মেজরিটিটা পজিটিভ চার্জ, positive for P, that's why it is called p-type semiconductor। n-type semiconductor দেখো the donor energy level is close to conduction band and far away from valence band। ওই যে ডোনার যে লেভেলটা সেটা কি কন্ডাকশন ব্যান্ডের খুব কাছাকাছি থাকে, ফলে কি হয় ইলেকট্রনটা ইজিলি কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, কিন্তু সেটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছুটা দূরে থাকে। আর পি টাইপের ক্ষেত্রে কি হয়, পি টাইপের ক্ষেত্রে হচ্ছে যে অ্যাকসেপ্টেড এনার্জি লেভেল, যেটা দেখো যা অ্যাকসেপ্টেড এনার্জি লেভেল ইজ ক্লোজ টু ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড ফার অ্যাওয়ে ফ্রম কন্ডাকশন ব্যান্ড। ওটা অ্যাকসেপ্ট করছে, তাহলে ওটা কার কাছাকাছি থাকবে, ওটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকবে। আর কার থেকে দূরে থাকবে, কন্ডাকশন ব্যান্ড থেকে দূরে থাকবে। এইবার এই যে আমরা পি টাইপ বা এন টাইপ নিয়ে কথা বললাম, এই পি টাইপ বা এন টাইপটা কিভাবে আমরা ইউজ করি, ডায়োড ট্রায়োড এইগুলোর কাজে আমরা ব্যবহার করি। কিভাবে, ধরো যদি দুটো তোমার সেমিকন্ডাক্টরকে মানে পি টাইপ আর এন টাইপকে যদি আমরা একসাথে জুড়ে দিতে পারি, তখন সেটা হচ্ছে ডায়োড দুটো। আর যখন এরকম তিনটেকে জুড়বো, সেটা হতে পারে এনপিএন হতে পারে, পিএনপি হতে পারে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাই। তিনটে যুক্ত হয়েছে তাহলে ট্রাই, আর দুটো যুক্ত হয়েছে তখন ড্রাই। কি করা হয় দেখো এক্ষেত্রে যেটা করা হয়, ধরো একটা সিলিকন, সিলিকন মানে কি একটা বালি, তাই তো, সিলিকন মানে বালি, সেরকম ধরো একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী নেওয়া হয়, নিয়ে তার একটা পোর্শন ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দিয়ে ডোপ করা হয়, একটা পোর্শন পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি দিয়ে ডোপ করা হয়। ফলে কি হলো, একটা দিকে পি টাইপ তৈরি হবে, একটা দিকে এন টাইপ তৈরি হবে। এবার পি টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার্স কে হবে, হোলস, আর এন টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার্স কে হবে, ইলেকট্রন। এবার এই দুটোকে যখন ডোপ করার ফলে যে জাংশনটা হলো, সেই জাংশনটাকে বলে হচ্ছে পিএন জাংশন, আর যে ডিভাইসটা হলো সেই ডিভাইসটাকে বলে হচ্ছে পিএন জাংশন ডায়োড। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে পি টাইপের মেজরিটি ক্যারিয়ার্স হচ্ছে হোলস মানে পজিটিভ, সেই জন্য পজিটিভ। আর এন টাইপ যেখানে মেজরিটি ক্যারিয়ার্স হচ্ছে নেগেটিভ, তার মানে হচ্ছে এন। এটা হচ্ছে তোমার সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সার্কিট ডায়াগ্রাম। তাহলে পি টাইপ আর এন টাইপকে জুড়লে আমরা পিএন জাংশন পাই, আর যে ডিভাইসে যে ইলেকট্রনিক ডিভাইসটা তৈরি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে পিএন জাংশন ডায়োড। এবার পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে কি হয়, পিএন সংযোগটা যখনই তৈরি করা হয়, তখন দেখো পি এর যে দিক, সেই দিকে তোমার হোলসের সংখ্যা বা হোলসের ঘনত্বটা অনেক বেশি থাকে, কিন্তু এন এর দিকে কি হয়, ইলেকট্রনের ঘনত্বটা বেশি থাকে। এবারে যখন দুটোকে জুড়ে দেবে, তখন কি হবে, বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চলে ইলেকট্রন বা হোল গুলো যাতায়াত করবে, বা তারা ডিফিউজ হতে শুরু করবে, ডিফিউশনটা শুরু হবে বা ব্যাপন প্রক্রিয়া শুরু হবে। এবারে সাধারণ অবস্থায় কি ছিল, উভয়ই কিন্তু নিস্তড়িত ছিল। এবার পি অংশে কি হলো, তোমার কি ডিফিউজ হবে, পি অংশে ইলেকট্রন ডিফিউজ হবে, ইলেকট্রন গুলো যাওয়ার চেষ্টা করবে। আর এন অংশে কি হবে, তোমার হোলস গুলো আসার চেষ্টা করবে। ফলে কি হবে, ইলেকট্রন আধিক্যের ফলে পি অংশে ঋণাত্মক বিভব সৃষ্টি হবে এবং এন অংশে ধনাত্মক বিভব সৃষ্টি হবে। ফলে বাইরে থেকে যদি তুমি কোনো সোর্স না দাও, তাও কিন্তু এটা রিভার্স বায়াসে চলে যায়। রিভার্স বায়াস মানে কি, রিভার্স বায়াস মানে হচ্ছে যখন পি প্রান্তটা ব্যাটারি ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকবে এবং এন প্রান্তটা ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে হলো রিভার্স বায়াস। তাহলে অটোমেটিক্যালি এটা রিভার্স বায়াসে চলে যায়। এর ফলে কি হয়, পি এর যে নেগেটিভ বিভব, পি অংশে যে এন অংশ থেকে যে নেগেটিভ
ইলেকট্রন গুলো যাচ্ছে সেগুলো বিকর্ষণ হবে, আর তোমার এন অংশে যে ধনাত্মক হোল গুলো গেছে সেগুলো বিকর্ষণ হবে, ফলে এই জাংশনে তারা একটা, কোথায় গেল এই যে জাংশন, এই জাংশনে পিএন জাংশনে অংশটা কিছুক্ষণের মধ্যে সাম্যে পৌঁছে যাবে, ফলে কি হবে সংযোগ স্থলের দুপাশে দেখো একটা অঞ্চল তৈরি হচ্ছে যেখানে নেগেটিভ আধানগুলো আর পজিটিভ আধানগুলো জড়ো হচ্ছে। এই যে অঞ্চল, এই অঞ্চলটাকে বলে হচ্ছে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লিশন রিজিয়ন। তো যখন ফরওয়ার্ড বায়াসিং করা হয়, অর্থাৎ যখন এন টাইপটাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে, আচ্ছা আর একটা জিনিস এখানে একটু বলে দিই, তাহলে এই যে হলো, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করবে, ইলেকট্রিক ফিল্ড পজিটিভ টু নেগেটিভ, তাহলে ইলেকট্রিক ফিল্ড এইখানে কাজ করবে কিন্তু এই অংশ থেকে এই অংশের দিকে। এইবার এটাকে যখন আমি ফরওয়ার্ড বায়াস দিচ্ছি, অর্থাৎ এন টাইপটাকে ব্যাটারির নেগেটিভের সঙ্গে যোগ করছি আর পি টাইপটাকে ব্যাটারির পজিটিভের সাথে যোগ করছি, ফলে তোমার ব্যাটারির যোগ করার ফলে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাহলে এইখানে ডিরেকশনটা কোন দিকে হবে, এই দিকে, আর এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এই দিকে, এন রিজিয়ন টু পি রিজিয়ন, আর এখানে হবে পি রিজিয়ন টু এন রিজিয়ন। এবার দুটো ফোর্স অপোজিট ডিরেকশন, দুটো ইলেকট্রিক ফিল্ড অপোজিট ডিরেকশনে কাজ করছে, তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কি হবে, দুটোর বিয়োগফল। তাহলে দুটোর বিয়োগফল যে মুহূর্তে হলো, তাহলে কি ওভারঅল ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু কমে গেল। যে মুহূর্তে ওভারঅল ইলেকট্রিক ফিল্ডটা কমে গেল, তার মানে কি ওই যে আগেরটায় আমরা যেটা দেখলাম যে ডিপ্লিশন রিজিয়ন, যেটা ডিপ্লিশন রিজিয়নের কিন্তু উইথটা কমে গেল। যে উইথটা কমে গেল তার মানে কি কারেন্টটা ইজিলি ফ্লো করতে থাকবে। ফরওয়ার্ড রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হয়, রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখো কি করি আমরা, এন টাইপটাকে আমরা পজিটিভের সাথে যুক্ত করি আর পি টাইপটাকে নেগেটিভের সাথে যুক্ত করি। এবার নর্মাল অবস্থায় যখন তোমার ডিপ্লিশন রিজিয়নের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এন টাইপ টু পি টাইপ, এন রিজিয়ন টু পি রিজিয়ন, সেম ভাবে এদিকেও দেখো যে তোমার ইলেকট্রিক ফিল্ড সেটা কাজ করছে কিন্তু এন রিজিয়ন টু পি রিজিয়ন। দ্যাট মিনস দুটো ইলেকট্রিক ফিল্ড একই ডিরেকশনে কাজ করছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের মানটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ ডিপ্লিশন উইথ বা ডিপ্লিশন মানে তোমার নিঃশেষিত অঞ্চলের বেগটা বৃদ্ধি পাচ্ছে, ফলে ইলেকট্রন আর হোলস গুলো মুভ করতে পারছে না, অর্থাৎ কারেন্টটা আর ফ্লো করছে না, বা করলেও সেটা খুব সামান্য পরিমাণে করে। দেখো এখানে আইভি ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হয়েছে, একটা ফরওয়ার্ড বায়াস একটা রিভার্স বায়াস। দেখো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যত ভি পরিবর্তন হচ্ছে তত আই এর ভ্যালুটা বাড়ছে, রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখো এটা মোটামুটি স্ট্যাক থাকে, খুব একটা পরিবর্তন হয় না। রিভার্স বায়াসের ক্ষেত্রে আগে সেরকম ভাবে কারেন্ট পায় না। এইটাকে বলে হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ পিএন জাংশন ডায়োড, অর্থাৎ যখন সেটা ফরওয়ার্ড বায়াসে থাকবে ডিপ্লিশন রিজিয়ন উইথটা কম হয়ে যায়, তখন ভি এর সঙ্গে সঙ্গে আইটা বাড়তে থাকে, কিন্তু যখন সেটা রিভার্স বায়াসে যায় তখন ডিপ্লিশন রিজিয়নের উইথটা কমে যায়, অর্থাৎ সরি যখন সেটা ফরওয়ার্ড বায়াসে থাকে তখন ডিপ্লিশন রিজিয়নের উইথটা কমে যায়, কারেন্টটা ইজিলি ফ্লো করে, আর যখন সেটা রিভার্স বায়াসে থাকে তখন ডিপ্লিশন রিজিয়নের উইথটা বেড়ে যায়, তার মধ্যে দিয়ে আর কারেন্ট ফ্লো করতে পারে না। তাহলে আজ এই অবধি।